পর্যায়ে শুরুতেই যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হই। প্রথমে আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন মিয়া। মামুন, বয়স কত? বয়স 30। 30 বছর বয়স। কোথায় থাকছেন আপনি? আমি সাভার হিমায়তপুরে আছি। জন্ম জেলা? জন্ম রংপুর, পীরগাছা থানা। আচ্ছা, আপনি এই জীবন গল্প অনুষ্ঠানটা আগে শুনেছেন নিয়মিত? জি, আগে শুনেছি। কত বছর যাবত শুনছেন? আমি প্রায় অনেকদিন যাবত শুনি, আর অন্য অন্য গল্প শুনি। আমার জীবন গল্পগুলোই বেশি শুনি আমি সবচেয়ে। আচ্ছা, তো আপনার ওই সময় কি মনে হয়েছিল যে কোনো একদিন রেডিওতে আসতে হবে? জি স্যার, আমিও খুব ইচ্ছা ছিল যে আমি একবার এখানে যাব, আমার অনেক ইচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনার ইচ্ছা পূরণ হয়েছে, এবং আমরা সবসময় যেটা বলি যে মন খুলে মনের কথাগুলো বলুন। শুরু করুন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার। জি, আমি শুরু করতেছি। আমি যখন একদমই ছোট, আমার হয়তো একদম যে সময় ছোট, আমি ওই সময় থেকে বলছি। জি। তে আমার বাবা মানে আমার মারে খুব মারে, মানে আমার বাবা আমার মারে খুব। করতো আপনার বাবা? আমার বাবা হোটেলের কারিগর। হোটেলের কারিগর বলতে মানে বাবুর্চি? যেটা না, হোটেলের সিঙ্গারা, সমোসা, পুরি, পরোটা এগুলা বানায় আর কি। ওটাও তো এক ধরনের বাবুর্চি বলা চলে। হ্যাঁ জি, ওই হোটেলের কারিগর। তে আমার বাবা আমার মারে খুব একদিন মারে। তে ওই টাইমে আমি খুবই ছোট, আমি ওই দিনকে প্রথম দেখতে পারি যে আমার বাবা আমারে মারে মারতাছে। তারপরে হয়তো ওই দিনকের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। তারপরে আমার মা আমার নানা বাড়িতে চলে যায়। আচ্ছা। নানা বাড়িতে চলে যায়, ওখানেই থাকে, ওখানে আমিও থাকি। আমার মা এখানে কাজ কাম করে, বাসা বাড়িতে কাজ করে, তারপরে রাজমিস্ত্রি কাজ করে, কইরা এখানে আমাদের সংসার চালায় আর কি। আপনারা কয় ভাই বোন ছিলেন? কয় ভাই বোন এটা আমি মানে ওই সময়টাতে কি বুঝতেন? আপনার ওই ভাই বোন সময় ছিল? হ্যাঁ, ওই সময় আমরা 2 ভাই ছিলাম। তখন আমার মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল আমার আগে। আচ্ছা, তো ওই ঘরের আরেক ভাই ছিল? জি জি, ওই ঘরের আরেক ভাই ছিল, সেও আপনাদের সঙ্গেই থাকতো? জি। হ্যাঁ, পরে নানা ওর ভাই নানা বাড়িতে ছিল বা ওর বাপের কাছে ছিল। পরে আমরা দুইজনেই একখানে হয়ে গেলাম আর কি, 2 ভাই একসঙ্গে হলাম। তাই আমার বাবা মাঝে মাঝে আইসে মনে করেন ওই থাকার পরে টাকা পয়সা কিছু জমায়, সেই টাকা পয়সা গুলো আবার মনে করেন ট্রাং ভাঙ্গা বা চুরি করে বা মারধর করে এভাবে নিয়ে যায়। আপনার বাবা নিয়ে যায়? আমার বাবা নিয়ে যায়। আচ্ছা। মার কাছ থেকে। তারপরেও মা একটু হিসাবই ছিল, অনেক পরিশ্রম করতে পারতো, ঠিক আছে। তে টাকা পয়সা বাসা বাড়িতে কাজ করে, দিন পরে রাজমিস্ত্রি কাজ, যোগালি কাজ করে, বিভিন্ন ধরনের কাজ কাম করে টাকা পয়সা কিছু জমানোর পরে তখন আমরা নানা বাড়িতেই ছিলাম। এখানে অনেকদিন আমরা অনেক না খাইয়া ছিলাম এর মধ্যে, ঠিক আছে, অনেক না খাইয়া ছিলাম, থাকছি। তে টাকা পয়সা জমায় অনেক কিছু। সরি স্যার। না বলেন, আমি তো সবসময় যেটা বলি যে এখানে এসে একটা মানুষ যখন নিজের গল্প বলে তখন হাসি কান্না সবকিছুই থাকতে পারে। আপনি কাঁদছেন কেন? আমি একটু জানতে চাই। মানে আমি তো আসলে এক্সপেক্ট করিনি এরকম একটা মোমেন্ট হঠাৎ করি। খুব কষ্ট করেছি স্যার জীবনে। আপনি বলেন, আপনার যত কাঁদতে ইচ্ছে করে আপনি কাঁদবেন, এবং আমি আপনাকে পুরোটা সময় শুনবো। শুরু করেন প্লিজ। টাকা পয়সা জমানোর পরে অনেক পরিশ্রম করে মা, অনেক ধরনের পরিশ্রম করার পরে টাকা পয়সা কিছু জমায়। তে আমার নানার যে বাড়ি ছিল ওটা মানে ওখানে একটা মুকুল নামে একটা লোক ছিল, প্রভাবশালী। ওনার স্ত্রী প্রাইমারি স্কুলেতে কাজ করে, টিচার আর কি। তো উনি প্রভাবশালী। আমার নানারা খুব ছিল আর কি, গরিব ছিল, খুবই গরিব ছিল। তে ওরা হুমকি দেয় যে এই জমি ব্যস্ত হবে, আমাদের কাছে এই জমিটা বিক্রি করতে হবে, ঠিক আছে। পরে কয়েক এই জমি বিক্রি করবো পরে কোরা করে কি ইট কিনা মানে রাস্তার মধ্যে ওয়াল দিয়া দেয় আর কি। মানে আপনাদের এই বাড়ির? হ্যাঁ, আমার নানা বাড়ির রাস্তা। আচ্ছা আচ্ছা। ওয়াল দিয়া দেয়, আমরা আর ওই জায়গা থেকে বের হইতে পারি না। আচ্ছা। রাস্তা বন্ধ করে দেয়। তারপরে এক পর্যায়ে নানা আবার করে কি যে আমাদের বাড়ির পাশেই উপজেলা, একদম বাড়ির পাশেই উপজেলা। তে ওই জমিটা উপজেলার এক ড্রাইভারের কাছে, মোস্তফা ড্রাইভারের কাছে জমিটা বিক্রি করে। আচ্ছা। বিক্রি করে পরে ওই পাশেই এক তাবলিক বুড়া নামে একটা লোক ছিল, তার কাছে জমি কেনে 8 শতাংশ, এবং আমার মা ওখানে 4 শতাংশ জমি কেনে পিছনে। ওই বাড়ির রাস্তা নেই আর কি, মানে আমাদের পিছনে। নানা কয় কি ওরা 2 জন মানুষ থাকবি, তাই পিছনেই থাক। যে 4 শতাংশ মা কেনে, আর আমার নানারা এই 8 শতাংশ জমি কেনে। তো এইভাবে জমি কেনার পরে অনেক টাকা পয়সা ঋণও করছে। এবার দিকে আমরা 2 ভাই, আমার বড় ভাইটা ওই ভাই ওই ঘরের ভাইটা আর কি। তো মাঝে মাঝে ওর বাপের কাছে যায়, ওর বাপ আবার সরকারি চাকরি করতো উপজেলার মধ্যেই। তো ওখানে আবার মাঝে মাঝে যায়, ওর ওরকম কষ্টটা নাই, মানে আমার যেহেতু কষ্ট। তা আমি মার কাছে থাকি। তে টাকা পয়সা ঋণ হয়ে গেছে, মা কাজ কাম করে, মানুষের টাকা পয়সা দেয়।
খাবার থাকে না ঘরের মধ্যে, খাবার থাকে না। ওই বাড়ির পাশেই আবার মেডিকেল আছে একটা, সেই মেডিকেলে ওই ভাতের মার ভাত গালায় সেই মারগুলা মা নিয়ে আসে, নিয়ে এসে ওগুলো আমরা খাই। তো এইভাবে দিন চলতে থাকে। তারপরে মেডিকেলের যে কলাগুলা দেয় সকালবেলা, সেই কলাগুলা মইজা একদম নরম হয়ে যায়, সেই কলাগুলো আমরা খাই। মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো? জি, একদম মানে পচার মতন অবস্থা, পয়সা যায় অনেকগুলা, সেগুলা পাড়ায় দেয়, সেগুলো আমরা নিয়ে নিয়ে এসে খাই। অনেক সময় এগুলো থাকে না, মূলা, শুধু মূলা সিদ্ধ, লবণ নাই, লবণ ছাড়াই সেই মূলা সিদ্ধ খাইতে। লবণ কেনার মতো অবস্থা ছিল না? তো এইভাবে সংসার চলতে চলতে থাকে। তারপরে মা খুব কাজ কাম করার পরে টাকা পয়সা গুলো ঋণ শোধ হয়ে যায়। হওয়ার পরে আবার কিছু টাকা মানুষের কাছে ঋণ করে একটা গরু কিনে। আচ্ছা। গরু কেনার পরে সেই গরুটা বেশ ভালোই চলতে থাকে। গরু কিছুদিন পর বাছুর হয়। জি। তে আমাদের ঘরটা ছিল চালের খেরি ঘর আর কি, আমাদের দেশে খেরের ঘর বলে, আমরা খেরি ঘর বলি। বেড়াগুলো যে ছিল সেগুলো খেরের ছিল, এত নরম হয়েছে, উড়ি যে আছে না উড়ি, সেই উড়ি ধরে একদম পয়সা নরম হয়ে গেছে একদম, মানে ধরলেই পড়ে যাবে এই অবস্থা। পরে নানি বাড়ি তখন থাকি, নানি তখন ওই বাড়া বানতো আর কি, আমাদের দেশে বাড়া কয়, ঢেকি যে বলে, সেই ঢেকিতে ঢেকিতে ধান বানতো মানুষের। এগুলা কইরা আমার মামারাও একটু অলস টাইপের ছিল, কাজ কাম করতো না, নানার উপরেই সব চলতো। আমার 3 মামা ছিল। এর মাঝখানে আবার মনে করে নিয়ে হয়ে যায় সেই গরুটা, মানে সাইরা দিয়ে মা কাজে যায়, ঠিক আছে, আমিও ছোট, আর আমার ভাইটা কই জানি গেছিল, তো গরুটা মানে এক জায়গায় বাইন্দা কাজে গেছে পরে সেই গরুটা করছে কি, মানুষের আমার সঠিক খেয়াল নেই, অনেক ছোটকালের কথা এগুলা, ধান না কি জানি খাইছে, খাওয়ার পরে সেই গরুটা মনে করেন ওই জমিওয়ালা দেখছে, দেখার পরে আমাদের এখানে মানে খরা ছিল, গরু মানে আটকায় রাখে, সেই খরার মধ্যে গরু নিয়ে যায় জমা দেওয়ার পরে খোয়ারে জমা দেওয়ার পরে 50 টাকা নাকি 100 টাকা লাগবে। ওই টাইমে 1 টাকাও ছিল না ঘরে। ওই টাইমে আমরা এই অভাবে যে লবণ ছাড়া মূলা সিদ্ধ খাই, আলু সিদ্ধ খাই, এগুলা খাই। তো ঘরে 1 টাকাও ছিল না। মা বিকালবেলা এসে শোনে যে গরু খরায় দিয়ে দিয়েছে। এখন টাকা পাবে কই? তো আমরা মেডিকেলে একটু যাতায়াত করতাম বেশি, মানে একদম বাড়ির কাছে মেডিকেলটা, যাতায়াত করতাম। সেখানে ওই স্যাবলন আছে না, ডিটল, এগুলো আমরা ফ্রি নিয়ে আসতাম আগে। স্যাবলন, স্যালাইন, অনেক ওষুধপাতি, এগুলো মানে চেনা পরিচিত সবাই নিয়ে আসতাম। নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিল। পরে গরু খোয়ারে দিব, টাকা তো আর নাই। এখন এই 50 টাকা না কত টাকা জানি লাগবে গরু আনতে গেলে। সেই ক্ষেত্রে মা স্যাবলন খায় ফেলায় পুরোটাই, 2 বোতল স্যাবলন। ও মানে সুইসাইড করেছে। গরু কই থেকে আনবে? ওই টাইমে টাকা কেউ ধার দিতে চায় না, অভাবী সংসার, কেউ টাকা ধার দিতে চায় না। তারপরে মারে বড় ভাই 1 বোতল পুরোটাই খায় বলেছে, আর 1 বোতলের বেশি অর্ধেক খাইছে। ওই টাইমে বড় ভাই আমার আইসা দেখে যে এরকম, আমি তো বুঝি না, আমার সামনেই খাইতেছে। মানে আপনি অনেক ছোট ছিলেন? আমি অনেক ছোট, অনেক ছোট। আমার ভাইয়ের সামনে একটু বোঝে। পরে ভাইয়া আইসা মার মনে করেন ওটা জোরে গালের মধ্যে থাপড় দিয়ে ওটা ফালাই দিয়েছে আর কি, মানে বোতলের মধ্যে ফালাই দিয়েছে, থাপড় দিয়েছে, ওটা তো থাপড় দিয়ে ফালাই দিয়ে শিক্ষা দিছে। শিক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশের লোকজন, মামারা, নানারা আইসে, মামিরা আইসে, মানে তখন ওই হয়ে গেছে আর কি, অ্যাকশন হয়ে গেছে। পরে সঙ্গে সঙ্গে উপজেলার বাড়ির কাছে উপজেলা ছিল, উপজেলার মধ্যে ছিল না তখন, এই প্রাচী ছিল না, ওয়াল ছিল না, এখন ওয়াল হয়েছে। তে উপজেলার মধ্যে নিয়ে যায়, উপজেলার উপর দিয়ে আবার মেডিকেলের ওয়াল ছিল আবার কাছাকাছি। পরে মেডিকেলে নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার পরে গাছতলার মধ্যে মারে করায়, ওই ওয়াশ করায় আর কি, পাইপ দিয়ে ওয়াশ করাইতেছে। সবাই পরিচিত ছিল তো, যে যা পাইছে সবাই ইচ্ছা মতন করে দেশ গ্রামের ভাষায় বকাবকি করছে, গালাগালি করছে, আর পানিও খুব বেশি পানি দিছে যাতে সুস্থ হয় আর কি। এইভাবে চলতে থাকে। তো সবাই জানলো না যে কি কারণে এটা করেছে? হ্যাঁ, সবাই জানে যে গরুর জন্য, সবাই মারে, গালাগালি করে। তারপরে গরুটা কিভাবে পান? গরুটা জানি না পরে কিভাবে নিয়ে আসে, মামারা গরুটা নিয়ে আসে। আচ্ছা।
তারপরে এভাবে চলতে থাকে দিন, ওই না খাওয়া অবস্থা আর কি। এমনও দিন গেছে 5 দিন 6 দিন 7 দিন আমরা না খেয়েছিলাম একটা না। তো আপনি তো ছোট ছিলেন ওই সময়, জি। আপনার মা কি বলতো, আপনাকে কি বোঝাতো? আমি ওটা আমি কিছু বুঝতাম না স্যার, এই একটু মনে আছে সেই কথাগুলো আমি বলতেছি। আচ্ছা, ওই টাইমেই আমি একদিন মানে খিদার অবস্থায় মেডিকেলের মধ্যে মানে ঘুরতে এসে খেলতেছে, তো ওইটা মা মেডিকেলের মধ্যে কাজ করে, এক হাজারা আন্টি ছিল, মারা গেছে উনি, কাজল ডাক্তারের ওয়াইফ, খুব ভালো ছিল, আমার অনেক খাওয়াইতো। তে মা কাজ করতে থাকে, আমি কাজের মধ্যে গেলে তো যতই ভালো থাকুক, ওখানে গেলে তো আমরা শুধু খিদার জন্য কাই করি, কান্নাকাটি করি সারাদিন, শুধু খিদা, আর কোনো মুখের মধ্যে কোনো কথা নেই, খিদার জন্য কান্নাকাটি, খাবো এইসব। তো এইগুলো তো কেউ পছন্দ করে না, যতই ভালো হোক জি। কেউ পছন্দ করে না। তে আমি এক সময় গাছের নিচে বইয়া থাক খেলতে খেলতে মাথা ঘুরে সেন্সিটিভ হয়ে যায় খিদার জন্য। আচ্ছা, পাশেই কিন্তু মেডিকেল, অনেক খাবার দাবার রান্না হয়, খালি দেখি মানুষে খায়। তবে একটু বুঝছিল আমার যে চাওয়া যাবে না, শুধু মার কাছেই কান্নাকাটি করতাম খাওয়ার জন্য। একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। মামুন আজকের এই জীবন গল্পের অতিথি। মামুনের জীবনটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা অবশ্যই দেখার মতো, শোনার মতো। আজকের এই জীবন গল্প অনেককেই কাঁদাবে। শুধু এতটুকু শোনার পরে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, বাংলাদেশ থেকে এরকম না খাওয়া মানুষ কিংবা অতি দরিদ্র মানুষ কিন্তু একেবারেই নেই, এই কথাটা বলা খুব মুশকিল হবে। হয়তো গ্রামাঞ্চলের কোনো একটা মানুষ এরকম একটা অবস্থায় আছেন, কিংবা শহরেরই কোনো একটা মানুষ, যে মানুষটা হয়তো গাছতলায় ঘুমায়, যে মানুষ হয়তো রাস্তায় ফুটপাতের উপর ঘুমায়, সেই মানুষটা হয়তো এই অবস্থায় আছেন। আমরা প্রতিদিন এই একই শহরে একটা জিনিস চিন্তা করে দেখেন, কত কত লাক্সারি ফুড পাওয়া যায়। আমি সেদিন হঠাৎ করেই মনে হচ্ছিল যে মানে হঠাৎ করে রিক্সাতে ঘুরছিলাম, হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসছিল যে আমাদের এই ঢাকা শহরে কত রকমের রেস্তোরাঁ আছে, দেশি বিদেশি, এবং এক একটা রেস্তোরাঁতে রাতের বেলা বুফে লাঞ্চের জন্য আমি যদি অন এভারেজ ধরে থাকি তাহলে 1200 থেকে 1300 টাকা লাগে একজনের মিলের জন্য। এবং শুধু এটাই না, আপনি আরও জেনে হয়তো অবাক হবেন যে 5 স্টার হোটেলগুলোতে সেটার পরিমাণ আরও অনেক বেশি, 5000 টাকা 6000 টাকা। তো 5000-6000 টাকা খরচ করে সেই মানুষটিকে অনেক বেশি খাবে? নো, আমি আসলে সেই কথাটা বলতে চাচ্ছি না। কি হয়তো তার ফুটে 10,000 টাকাও খরচ করে। আমি আসলে যেই কথাটা নিয়ে আপনাদেরকে নক করতে চাই, আমরা প্রতিদিনের জীবনে যে পরিমাণ খাবার ওয়েস্ট করি, যে পরিমাণ খাবার ফেলে দেই, আমাদের নিজের পাতে দেওয়া খাবার থেকে যে পরিমাণ ফুডটা ওয়েস্ট করি, সেই ফুডটা যদি এই রকম গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা হতো, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ না খেয়ে থাকতো। আমি লাক্সারি ফুডের কথা বাদই দিলাম, আমি ধরে নিচ্ছি যে এই ফুড হয়তো পৃথিবীর অনেক মানুষেরই খাওয়ার সৌভাগ্য সারা জীবনে একবারও হবে না, বাংলাদেশের হয়তো বা অনেকেরই হবে না। কিন্তু আপনার পাতে যে খাবারটি আসে, সেটা যে খাবারই হোক না কেন, সেই খাবারটি নষ্ট না করে যতটুকু আপনি ফেলে দিচ্ছেন অতটুকু ফেলে না দিয়ে আপনি যদি এই মানুষটার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন, অ্যাটলিস্ট আপনি অপচয় করেন না। পৌঁছানোর ব্যবস্থা না হয় আপনি নাই করতে পারলেন, আপনি অপচয় করেন না, আপনি যতটুকু কনজিউম করবেন ততটুকু নেন, তাহলে কিন্তু এই মানুষজনের কাছে সামহাও এই খাবারটা পৌঁছে যায়। এবং এটা একটা অনেক বড় ইবাদত। আমাদের মনে হয় এই জিনিসটাতে একটু কনসার্ন করা উচিত। ওকে মামুন, আমি যেখানটায় ছিলাম সেখান থেকে আবার ফিরতে চাই। খিদের কথা বলছিলেন, ছোটবেলায় কি হতো? তারপরে ওই গাছতলায় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে আমার ওখান থেকে নিয়ে যায় মেডিকেলে, ওখানে ওইটাই মেডিকেলে আবার কোন মেডিকেল? এটা পীরগাছা মেডিকেল। মানে আপনার জেলার কথা, কোন জেলার কথা বলছেন? এটা পীরগাছা, রংপুর জেলা, পীরগাছা থানা। জি, ওকে। আর থানায় মেডিকেলটা আর কি, পীরগাছা মেডিকেল আর কি, সরকারি হসপিটাল। তো ওখানে নিয়ে যায়, আমার ভর্তি করার পরে ওখানে থাকি, কয়েকদিন খাওয়া দাওয়া হয়, স্যালাইন দেয়, আল্লাহর আমার সুস্থ হয়ে যায়। আসলে মূলত কিছু না, সব হলো ক্ষুধার কারণে এই অবস্থা আর কি। তো ওখান থেকে আবার রিল্যাক্স করে দেয়, বাসায় চলে আসি। এভাবে কাজ কাম করতে করতে চলতে থাকে। তারপরে আস্তে আস্তে ওই গরুটার জন্য মা নিয়ে আসতো, ভাতের মার নিয়ে আসতো। সেই সময়ও আগে এমনি নিয়ে আসতো, তখন গরুর জন্য নিয়ে আসতো, গরুর জন্য মার নিয়ে আসতো। সেই মারের মধ্যে ওই নিচে কয়েকটা ভাত থাকতো, সেগুলো খাইতাম। ওই পচা রুটি, তারপরে কলা, এভাবেই খাই। পরে মূলা, লবণ ছাড়া সিদ্ধ আলু। বাবা খোঁজ নিত না? না, বাবা আমার কোনো সময় খোঁজ নিত না। এর মধ্যে আবার বাবা মাঝে মাঝে আসতো, আসার পরে যে 2-4-5 টাকা যাই জমাইতো, এগুলো সব নিয়ে চলে যেত, খোঁজ খবর রাখতো না কোনো। আচ্ছা। তো আমার মা একটু চালাক টাইপেরই ছিল। তো ওই টাইম আবার করলো কি, যে গরু আছে, তো একটা করলো, অ্যাকাউন্ট করলো ডিপিএস সোনালী ব্যাংকে।
100 টাকা করে, অথচ আমরা খাইতে পারি না। তার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। 100 টাকা করে ডিপিএস? জি, আমাদের জন্যই করছে এটা সেটা। আচ্ছা, ভবিষ্যৎ ডিপিএস ওই 100 টাকা ডিপিএস করলো না, মনে করেন সংসারে আরো অশান্তি চাইপে আসলো। আচ্ছা, কেন? ওই 100 টাকা ডিপিএস করলো, মনে করেন তো খাইতেই পারে না ঠিক মতন, এর মধ্যে আবার ডিপিএস এর 100 টাকা দিতে হবে 30 দিনে মাস, ঠিক আছে। এই 100 টাকা আবার কই থেকে আসবে? বিভিন্ন রকম কাজ যেই কাজ পারতো টাকার জন্য সেই কাজে বেশিরভাগ করতো আর কি। তাই মানুষ বিভিন্ন অপবাদ দিত গ্রামের মধ্যে, অনেক নোংরা নোংরা কথাও কইতো। মা একাই থাকে, আমার বাপে খোঁজ খবর নেয় না। নানা বাড়ির মানে একই বাড়ি, ঠিক আছে, নানারা সামন সাইডে, আমরা পিছন সাইডে, বাবা ঠিক মতন আসে না। তাই অনেক নোংরা নোংরা কথা বলে গ্রামের মানুষ, বিভিন্ন রকমের কথা বলে, ঠিক আছে। অথচ আমার মা কিন্তু পরিশ্রম করে খায়, বাসায় কাজ করে, রাত জোগালি কাজ করে, বিভিন্ন ওরা অন্য অন্য যে কাজ পায় সেগুলো কাজই করে। তার মাঝখানেও গ্রামের মধ্যে মানুষ মানে বিভিন্ন রকমের কথাবার্তা বলার পরে এভাবে মানে মা অসহ্য হয়ে গেল। তারপরে গ্রামের মানুষজন এরকম বিভিন্ন রকম বাজে কথাবার্তা বলে, আমার মা তো কাজ করে খায়, তারপরে বাজে কথাবার্তা বলে, তো মার এটা সহ্য হতো না, কারণেই সহ্য হবে না এই বাজে কথাগুলা। তো এভাবে এক প্রকারে চলতে 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 আর খাওয়া দাওয়ার কষ্ট আছেই, এটার মিস নাই। প্রতি মাসে 100 টাকা করে দিতে হইতেছে। তে কিছুদিন যাওয়ার পরে তে ওই মেডিকেলে এক বাবুর্চি ছিল, উনি রান্না বান্না করতো, সেই বাবুর্চি ওনার নাম শামসুল। তে ওনারে এক পর্যায়ে আমার মা, আমার ছোটকালে তো মনে নেই বেশি একটা, মানে ধর্ম বাপের মতো নাকি ডাকতো আমার মায়, ঠিক আছে, ধর্ম বাপের মতো ডাকতো। তে আমরাও মনে হয় নানা নানা করে বলতাম আর কি। তে সেই পর্যায়ে আস্তে 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 মানে সম্পর্কটা অন্যদিকে চলে গেল। অন্যদিকে বলতে? অন্যদিকে মানে চলে গেল কি, মানে বিয়ার ইয়ে আসলো এখানে আর কি, আমার মারে বিয়ে করবে আর কি, ধর্মবাব যাকে ডাকে। হ্যাঁ, আচ্ছা। যে এই পর্যায়ে মানে আমি আসলে আমার জীবন আমি বলি যে ধর্মবাব ডাকছিল কি ডাকছিল তো আমার সঠিক খেয়াল নাই। আচ্ছা, আমি বলতাছি আর কি, তার কারণ আমি অনেক ছোট ছিলাম, আমি এরকমই ছিল ঠিক আছে। আপনি যেটা শুনেছেন বা বুঝেছেন আমার ঘটনা আমি এটা আগে বলে নিই, আমার ঘটনা আমার গ্রামে বা আমার ফ্যামিলির কারো কাছে মানে শেয়ার করার মতো না। এই জীবনের প্রথম আমি এই জায়গায় শেয়ার করতেছি, মানে এত নিকৃষ্ট গুলো ঘটনা, এগুলো কোনো জায়গায় আমি শেয়ার করে নেই, কারো কাছে শেয়ার করে নেই। আপনি এখানে কেন আপনি কেন মনে করলেন যে এখানে আমি আসলাম যে আসলে যে এখানে আসলাম যে আমার মতন বয়সে আমি গার্মেন্টসে চাকরি করি, দেখতেছি কি যে এখানে মানে বিভিন্ন এক বউ থুয়ে আর এক বউ বিয়ে করতেছে, 2-3টা বাচ্চা মা, সে বয়স হয়ে গেছে ভালো, 30-35 বছর বয়স হয়ে গেছে, সে আরো একজনকার নিয়ে চলে যেতেছে। আমি এই জন্য এখানে আইছি যে আসলে আমার বয়সী যারা আছে, 30-35 বছর বয়সী যারা আছে, তারা জানি আমার মতো না, সেটা ঠিক আছে, এই ভুলটা যাতে না করে। ওইটা তো পরের গল্প, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি কাউকেই যেটা বলতে পারেননি সেটাই রেডিওতে এসে মন খুলে বলার মতো এটা কেন মনে করলেন? এটা মনে করলাম এই জন্যই যাতে মানে আমি যে কষ্টগুলো করছি অন্যরা এই কষ্টটা না করে, আমার মতন মানে নতুন যারা ছেলে মেয়ে আছে এরা যাতে এই কষ্টটা যাতে না পায়। ঠিক আছে, এটা যদি কেউ শুনে যাতে একটু তাদের মাথার মধ্যে জ্ঞান বুদ্ধি যাতে ঢোকে যে এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, আমি ধারাবাহিক ভাবে যাই। আচ্ছা, তো তারপরে কি হলো? তারপরে এরকম ভাবেই মনে করেন ওই সম্পর্কটা ওইভাবে মানে ধর্মভাবের মতোই মনে ছিল। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স স্কুলে ভর্তি হয়নি, তখন আমি এই যে মানে আগে দেশ গ্রামে তো যে স্কুলে ভর্তি হতো মাথার উপর দিয়ে কান ধরতে হইতো, তা আমি ওইটা আমি ধরতে পারতাম না, এরকম বয়স আর কি। তাই ধরতে আমি স্কুলেও ভর্তি হয়নি। তো এভাবে দিনকাল চলার পরে মনে করেন ওই কথাবার্তা চলতে চলতে তাই আমি একদিন উপজেলা পুকুরের মধ্যে খেলাধুলা করতেছি বিকেল টাইমে। তাই আমি গরমের দিন গোসল করতেছি, আমার খালা আবার মেডিকেল থেকে ওয়াল টপকে আইসা তো মেডিকেল থেকে গোসল করতেছি, পরে আমার ডাইকে সুন্দর মতো নিয়ে গেল মেডিকেলে। তো নিয়ে যাওয়ার পরে দেখি কি আমার মা ওইখানে ইয়া করছে, ওই পুরো শরীরে হলুদ দেওয়া, ঠিক আছে, আমি এটা বুঝি না, পুরো শরীরে হলুদ দেওয়া মানে হলুদ মাখাইছে আর কি, বিয়া মানে হয়েছে আর কি, হলুদ মাখাইছে। তাই আমার নিয়ে যাওয়ার পরে আমার নানা ওইখানে ছিল, খালা ছিল, নানি ছিল না। মারা দেখে আমি কইলাম, মা তুমি হলুদ দিছো, আমিও হলুদ দিব, ঠিক আছে, গায়ের মধ্যে। মা কইছে কই হলুদ না, আমি কই না এটা হলুদ, তুমি হলুদ মাখছো, আমিও হলুদ মাখবো, হলুদ কই, ঠিক আছে। পরে খালারা কই চুপ করে, এটা হলুদ না। পরে ওইখানে কোয়ার্টার উপজেলা মেডিকেলে যে কোয়ার্টার গুলো থাকে সেই কোয়ার্টার গুলোর মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার নানা ছিল ওখানে, পরে আমার ওই বাবুর্চির হাতে,
ঠিক আছে, মানে বিয়ের মধ্যে আমার হাতের মধ্যে উঠায় দেয়, যে কাইন্দা দিয়ে নানা কয় কি কয় তুমি আমার নানির রাতের খেয়াল রাখো আর কি, ঠিক আছে। পরে তুলে দেয়, মানে ওখানে মানে বিয়ে টিয়ে হয়ে গেছে আর কি, আমার শুধু হাতের মধ্যে উঠাই দিল আমার নানা আর কি। আচ্ছা, তো উঠাই দেওয়ার পরে ওই পর্যায়ে চলে, পরে আমাদের বাড়িতে ওখানে থাকে 2 দিন, আর মেডিকেলে ডিউটি করে আর কি, বাড়ির থেকে মেডিকেলে ডিউটি করে। ওখানে এখনো জানাজানি করেনি, জানাজানি হয়েছে মানে নিয়ে যাবে আর কি, ঘর উঠাইবে ওখানে, তারপরে নিয়ে যাবে আমার মারে। তো এখান থেকে কিছুদিন থেকে ডিউটি করতেছে, বাড়ির কাছে মেডিকেল, আমাদের বাড়িও কাছে, তো ডিউটি করতেছে এক পর্যায়ে। ডিউটি করার পরে ওখানে ঘর রেডি করলো, রেডি করে আমার সহ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখনও আমি স্কুলে ভর্তি হইনি, তখন স্কুলে ভর্তি হয় নাই। তো ওখানে যাওয়ার কিছুদিন পরে ওখানে আমারে মানে মা স্কুলে ভর্তি করে দিল। স্কুলে ভর্তি করে দেয়? জি, স্কুলে ভর্তি করে দিল। তো স্কুলে ভর্তি হওয়ার পরে যা হলো, মানে আমি তখন তো ছোট, আর আবেগটা ছিল, মানে বুঝতাম আমি যে আমি এরকম এরকম কষ্টের, আমার এরকম ভাবেই চলতে হবে। মানে সামহাও বুঝতে পারতেন? হ্যাঁ, ছোট হইলেও বুঝতে পারতাম জিনিসগুলো, যে কষ্ট কি জিনিস, আমি এরকম কষ্টে আমার ওরকম ভাবেই চলতে হবে। তারপরে বুঝতাম যে পোলাপানের সাথে খেলাধুলা করতাম, ঠিক আছে, আমি মনে করেন একটু ছুইলেও দোষ হয়ে যেত, আমার সবাই বকাঝোকা করতো আর কি। আচ্ছা, ওই আচ্ছা। মানে ওই সংসারে যাওয়ার পরে, আচ্ছা। ওই বাবুর্চির সঙ্গে যখন বিয়ে হলো, তাই ওখানে যাওয়ার পরে মানে আমি দরকার ছুঁইতাম একটু, ঠিক আছে, ওইটা আমার দোষ হয়ে যেত। আর আমার অনেকে মারধর করতো, ঠিক আছে, পোলাপানেরই। আর এরকম টাইপের, মানে আমি যেরকম টাইপের, এরকম মানে টাইপের মানে পোলাপানদের সবাই অবহেলা করে, ঠিক আছে। পোলাপানের একটা দোষ আছে, সবসময় এগুলো অপবাদ তো দিতই, আবার এগুলোর আবার অন্য টাইপের চোখে দেখতো আর কি, খারাপ চোখে দেখতো। আমার হ্যাঁ সবসময় ঘৃণার চোখেই দেখতো, পোলাপানটাও এটা ঘৃণার চোখেই দেখতো সবসময়। তো এইভাবে দিন যাইতে থাকে, আমি স্কুলে ভর্তি হই। ওখানে ছোট ছোট দুটো আমার বন্ধু ছিল, নাজমুল আর হলো একটা নাম হলো মনু। মানে আগের ঘরের? না, ওই যেখানে বোন। বিয়ে হয়ে যাওয়ার পর, সেটাই বলছি যে মানে আপনার বাবার আগের ঘরের। জি, মানে আমার বাবা তো মানে শামসুল বাবুর্চি আর না, কি। কিন্তু যেখানে বিয়ে হলো সেই অর্থে আপনার মানে সম্পর্কের যে বাবা আর কি, সৎ বাবা যেটাকে বলে, তো ওই বাবার আরেকটা বউ থাকা অবস্থায় আপনার মাকে বিয়ে করেছিল জি নাকি? জি জি জি, থাকা অবস্থায়? থাকা অবস্থায়। আচ্ছা। ওনার অনেক ভালো সম্পত্তি ছিল, বাবু সরকারি বাবুর্চি। আচ্ছা আচ্ছা, তারপর? তো ওখানে থাকতাম, ওখানে 2টা ছেলে ছিল বন্ধু, শুধু ওই 2টা ছেলের সাথেই বন্ধু। আর বাদ বাকি গুলা মনে করেন আসে, মানে ওদের যে বংশের যে ইয়াগুলা, আজ আমার সৎ বাবার যে বংশের যে পোলাপান গুলা, সেগুলো সবাই আমার অন্য চোখেই দেখতো, অন্য চোখেই দেখতো। তে ওই বিকালবেলা আমাদের সৎ বাপে যে আসতো, আসার পরে তে আমার একটা ইয়া ছিল, মানে সৎ বোন ছিল, ওই ঘরের একটা বোন ছিল, ঠিক আছে। ওই আর বিকালবেলা আসা মাত্রই দৌড়ে সাইকেলের সামনে যাইতো। আচ্ছা। ওর বাপে অনেক কিছু নিয়ে আসবে, ঠিক আছে, ও খাবার টাবার নিয়ে আসে, নাস্তা পানি নিয়ে আসে। তো নিয়ে আসলে পরে দৌড়ে যাইতো, তো গেলে পরে সাইকেল থেকে বাই করে দিত, এটা ওটা। আমি তো বয়ে থাকতাম, আমার কোনো সময় দিত না, আমার কোনো সময় দিত না। তো একদিন আমি মানে ওই পারভিন, ওই মেয়েটার নাম ছিল পারভিন, আমি ওখানে মানে খেলাধুলা করতেছি, মানে বসে রয়েছি বিকেলবেলা। তো ওর বাপ আইছে, ও দেখে নেই। তা আমি একদিন বললাম কি, পারভিন তোর বাপ আইছে, শুধু এই কথা বললাম। বলা মাত্র পারভিন দৌড় দিয়ে, ও ছোট, ঠিক আছে, দৌড় দিয়ে যায় ওই সাইকেলের সামনে গেছে, সাইকেল ধরছে। ওই সাইকেল ধরলো কে, আমারে মনে করেন বাচ্চা বাচ্চা, হ্যাঁ তুই এটা করার সময় এখন তুই সাইকেলের তলে পড়তো, ঠিক আছে। কে বললো এটা? ওইটা আমার সদ্দাব বললো আমারে, মানে ওই দিনকে থেকে শুরু, ইচ্ছা মতন গালাগালি করলো, আমারও গালাগালি করলো, আমার মারও গালাগালি করলো। তো চুপ হয়ে রইলাম আমি, ঠিক আছে। তো এক পর্যায়ে এভাবে দিন যাইতে থাকে, ওখানে অনেক দিন থাকি। ওখানে থাকার পরে এর মাঝখানে যা হয় আর কি, তো এক বাচ্চার সাথে মানে খেলতেছি, খেলতে খেলতে আমি ছোট তো, ওই যে খেলাধুলা করতেই পারে স্বাভাবিক। তো ওই মানে বাড়ির পিছনে ছোট্ট একটা গাতা খুঁজছি আর কি, ছোট্ট মানে ওই পোনা মাছ ওখানে ছাড়ছি। আচ্ছা। এই গাতা খুললাম কে, ঠিক আছে, এই গাতা খুললাম কিসের জন্য, মাটি ধোয়া চলে যাবে। আরো আমার সাথে যে মনু নামে একটা ছেলে আসলো, ও গাতা খুঁজছে, ও বড় খুঁজছে, ওরা কিছু কয়নি। আমি খুললাম কে, এই মাটি ধুয়া চলে যাবে, মাটি কাটতে কষ্ট লাগে না। গালাগালি করলো। আমার মা আবার নিয়ে আসে আমার 2-3টা থাপড় দিল, তুই এলে খুঁজছিস কে, ঠিক। আমি মা মনু তো খুঁজছে, কয় তুই বুঝোস না, তোর কবে বুদ্ধি জ্ঞান হইব, তুই জানোস না তুই কই আসিস। মার পরে ওই টাইমে অনেক অত্যাচার চলতো আর কি, অনেক মারধর করতো, অনেক মারধর করতো। আমি পরে বলতেছি সেগুলো কথা, তুই বুঝোস না, ঠিক আছে, তুই বুদ্ধি জ্ঞান কবে হইব, মানে আবার আড়ালের মধ্যে বুঝেলে, বাবা তুই এগুলো করিস না,
ঠিক আছে এগুলো করলে সমস্যা, এগুলো করিস না। আমাকে আচ্ছা আমার ঠিক আছে, আমি তো কিছু করি না, ঠিক আছে আরো করবো না। এভাবে দিন তাড়াতে থাকে। তো একটা বাচ্চার সাথে আমি খেলাধুলা করি, সেখানে ওই বাচ্চারা আমার পিঠের মধ্যে অনেক জোরে মানে একটা লাকড়ি দিয়ে আঁচড় দেয়, আঁচড় দিলে পরে অনেক বড় একটা দাগ হয়ে যায়, লাল টকটকা দাগ হয়ে যায়। হওয়ার পরে আমি মার কাছে যাই, মা আবার খেয়াল লাগতেছে, মার কাছে যাই, ওখানে কই সেই বাবুর্চি আবার ওই খুলি ছিল, মানে বাড়ির বাইরেটা খুলি ছিল আগিনা গয়ে, ওখানে বসে রয়েছে, ওখান থেকে সব দেখতেছে। মার কাছে যাই বিচার দিতেছি, মা এরকম এরকম ব্যাপার কয় থাক ভালো হয়ে যাবে, কিছু করার দরকার নেই। ঠিক আছে, তা আমি এসে খেলতেছি, আমার ডাক দিল, সেই বাবুর্চি ডাক দিল। ডাক দেওয়ার পরে আমার সৎ বাপ, আমি তারে কিছু কই না, জামাই কয়ে ডাকি, সৎ বাপ আব্বা টাব্বা বলি না। ডাক দিল, ডাক দিয়ে কয় কি কই দে তোর কই মারছে। পরে পিঠে দেখাইলাম, ইস কত মারছে রে, দাগ হয়ে গেছে, ওরা মেডিকেল নিয়ে যেতে হইব, পীর কাছে মেডিকেলে ভর্তি করাতে হইব, অ্যাম্বুলেন্স কই। সেখানে বয়স্ক আসলো, তারপরেও সে এরকম ভাবে জিনিসগুলো বলতেছে আমাকে। ঠিক আছে, তা আমিও বলতেছে, মানে আপনার সৎ বাবা এটা বলতেছে? হ্যাঁ, আচ্ছা, যে ইস কত মারছে রে, ফাইটা ফুটে গেছে এই জায়গায়, এটা তো পীর কাছে মেডিকেলে ভর্তি করাতে হইব, অ্যাম্বুলেন্স কই, অ্যাম্বুলেন্স ডাক দে। মেরেছে কি আপনাকে? মেরেছে ওই প্রতিবেশী কেউ একজন? হ্যাঁ, মানে খেলাধুলা করলে যা হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওই অবস্থা আর কি। তা আমি মারে দেখাইতেই পারি, এটা স্বাভাবিক, প্রত্যেক তা বাচ্চার কাছে তো মার কাছে অনেক বিচারই দেয়। তা আমিও এটা বিচার দিছি, দেওয়ার পরে উনি দেখছে, দেখার পরে আমরা ডাক দিয়ে এইভাবে বলতেছে। তারপরে আমি চলে গেলাম ওইখান থেকে, খেলা ইনসাল্ট করছে, বিষয়টা ইনসাল্ট করছে। হ্যাঁ, ইনসাল্ট করতেছে। হ্যাঁ, ওকে। তারপরে আবার সামনে কিছুদিন পরে কুরবানি ঈদ আসে একটা। আচ্ছা, আমরা এই বলুন। তারপরে ওখানে আমি থাকি কিছুদিন পর, থাকার পরে আমার মায়ের সাথে মানে আমার নিয়ে জ্ঞানজাম লাগে শুধু। আমার মা আমার নিয়ে অনেক মারধর খায় ওখানে। আর মারে কি অমানসিক মারে, ঠিক আছে, অমানসিক একদম, মায়ের একদম বেহুশ বানায় ফেলে। ঠিক আছে, হুশ জ্ঞান ডাক্তার মাক্তার আইনে আবার হুশ এরকম মারে, শুধু আমারে নিয়েই ওখানে মারধর হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে মা আমারে, আমি তখনও ছোট, রাস্তা স্কুলে ভর্তি হয়ে নাই, তাই আমি রাস্তাঘাট চিনি না। আমার মা যেখানে বিয়ে হয়েছে মানে আমাদের নানা বাড়ির থেকে 4 মাইল দূরে আর কি। তাই আমার মা একদিন আমারে মারছে, ঠিক আছে, আমারে কোনো দিশা বিষয় না পায়, আমার কানতে কানতে আমারে কইলো কি, কয় তুই এখান থেকে চলে যা, তুই এখানে থাকলে আমার সমস্যা হয়, তোর সমস্যা হয়, তুই চলে যা এখান থেকে। যেদিকে আমি কই যাবো মা, কয় যেদিকে খুশি সেদিকে যা, চোখ যেহেতু দূর যাবে, কই দিকে আর ফেরত আসবি না। মা এটা বলতেছে? জি, কয় চোখ যেদিকে যাবে সেই দিকে যাবে, এখানে আর ফেরত আসবি না। পরে মা কাপড় চোপড় গোছায়া পলিথিনের যে ব্যাগ গুলো আছে সেখানে দিয়ে দিল কাপড় চোপড়। দেওয়ার পরে আমি তো চিনি না স্যার যে আমি কোন দিকে যাব, রাস্তাঘাট 4 মাইল দূরত্ব, যে যেখানে থাকি ওইখান থেকে অল্প একটু দূরে চিনি। আমাকে একটু জাস্ট বলেন যে আপনি তখন কোন ক্লাসে পড়ছেন? না, তখন লেখাপড়া করি না। তখন মানে এই বয়সে আপনার মা আপনাকে বললো যে চলে যেতে? যেখানে করছি সেখানে চলে যা, এখানে আসবি না, তোরও অশান্তি আমারও অশান্তি। আরে, মানে ব্যাগটাও মা গুছিয়ে দিয়েছে? জি, ব্যাগ গুছিয়ে হাতে ধরে দিয়া রাস্তা দেখাই দিছে, যা। কি ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের জীবন। পরে ব্যাগটা হাতে নিয়ে যাইতেছি, যাওয়ার পরে আসলে ওই বাড়ির থেকে একটা মেন রাস্তা ছিল, অতদূর পর্যন্ত আমি চিনি, তারপরে আর কিছু চিনি না। মানে ওইখান থেকে আপ ডাউন করতে, ওই মেন রাস্তা থেকে এই পর্যন্ত আপ ডাউন করতে পারবো। তারপরে যে পথগুলো মনে করেন 1/2 কিলোমিটার হবে বা 1 কিলোমিটার হবে, এতটুক পথ আমি চিনি, মানে খেলাধুলা করে ওই এরিয়ার মধ্যে এতটুকু আমি চিনি, মেন রাস্তা দেখা যায়। তার মেন রাস্তার পর আমি কোন দিকে যাবো, নানা বাড়ির দিকে, এটা আমি চিনি না। তো অনেক সময় ঘুরতে 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 কই যাবো, আর তখন তো ছোট, রাস্তাঘাট চিনি না, কই যাব। পরে আবার ঘুরে আইছি মার কাছে ঘুরে আইছি, মা আবার রাগ ভাঙিয়ে গেছে, মা আবার ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যায় কয় কে নিয়ে আইছে তোরে, কেউ নিয়ে আইছে? আসলে আমার কেউ আনতে যায়নি, সবার সামনে বাইক করে দিয়েছে, কিন্তু বাড়ি ভরে মানুষ, ওই আমার সৎ বাপু ছিল, পরে আর ভাইরাও ছিল, ছোট পোলাপুটো ছিল, সবার সামনে মা আমার বাইক করে দিছে, যেদিকে খুশি সেদিকে যা। তা আমি কই যাবো, চিনি না কিছু। পরে ফেরত আইছি, আবার আসার পরে মা রাগ ভেঙে গেছে, কিছু কয় নাই, রুমের মধ্যে নিয়ে যায়, তোর কে নিয়ে আইছে, কেউ নিয়ে আইছে? মারে আমি কই কি কমু কমু, আমরা নিয়ে আইছে, কে নিয়ে আইছে? ও আসলে আমার কেউ আনে নাই, রাস্তা থেকে ফেরত আনবো, যাস না, কই যাবি, হারাই যাবি, কেউ আনে নাই আমার, আমি নিজেই আইছি। পরে আমি কই অমুকে কইছে যে ইয়া হয়েছে, নিয়ে আইছে আমারে।
পরে থাকার পরে বেশ কিছুদিন ভালোই চললো। আমার ওইখানে স্কুলে ভর্তি করে দিল, ওইখানে ভর্তি করে দেওয়ার পরে ক্লাস 15 দিন 1 মাস করলাম। করার পরে আবার অশান্তি শুরু হয়ে গেল। ওখানে অশান্তি শুরু হয়ে গেল। পরে আমার নানি এটা সব জানে, সব শুনতেছে। শোনার পরে নানি এসে আমার নিয়ে যায়। তখন নানি আমার নিয়ে যাওয়ার পরে ভিক্ষা করা শুরু করলো। নানি নিয়ে যায় ভিক্ষা করা শুরু। হ্যাঁ, আমার কাজ কাম নানি মানে করতে পারে না, বয়স হয়ে গেছে। নানি আমার মানে মানুষ করার জন্য ভিক্ষা করা শুরু করলো। ঠিক আছে, পরে ভিক্ষা করা শুরু করলাম। ভিক্ষা করে আমার করাইতেছে। পরে স্কুলে ভর্তি করে দিল, ক্লাস 1-এ ভর্তি করে দিল। শিশু শিক্ষা আমি পড়ি নাই, ক্লাস 1-এ ভর্তি করে দিল। সেখানে ক্লাস 1-এ ক্লাস 1 করলাম। করার পরে ক্লাস 2-তে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে সেখানে স্কুল ড্রেস লাগবে আমার। আর আমি এখানে একটা কথা বলি, যখন মানে ক্লাস 2-তে ভর্তি হলাম, আমার প্যান্ট পরার নাই। মানে শার্ট তো দূরের কথা, মানে প্যান্ট যে পাবো সেই প্যান্টটাই নাই। ঠিক আছে, পরে ওর কাছে প্যান্ট চায়, নানি চায়, কেউ মানে ওরকম দেয় না। সবাই মোটামুটি অভাবে ছিল, কেউ প্যান্ট দেয় না। পরে বড় একটা ছেলে, প্রায় 24-25 বছর বয়স, ওর একটা মানে বানানো প্যান্ট আমার দিল। অনেক মানে কথা কওয়ার পরে দিব করে অনেকদিন ঘুরানোর পরে ওই প্যান্টটা দিল। এই প্যান্টটা কাইটা টেলার্সের দোকানে, মানে বাড়ির কাছে টেলার্স ছিল, মহিলা চালাইতো, কল্পনা আন্টি, হিন্দু, তার কাছে দিল। সে 2টা প্যান্ট বানাই দিল ওই প্যান্ট দিয়ে। সেই প্যান্ট 2টা পরে স্কুল যাই, যাতায়াত করি। শার্ট ওরকম নাই, গেঞ্জিও নাই, সব চিরাবিরা। তারপরে ক্লাস 2-র মধ্যে যে সময় উঠলাম, ওই সময় একটা স্কুল থেকে তখন স্কুল ড্রেস পেশার আসলো আর কি। এর আগে ছিল না মনে হয়, মানে তখনই শুরু হলো আর কি স্কুল ড্রেসটা, আমার মনে হয়, আমাদের মডেল স্কুল আর কি। মানে স্কুল ড্রেস দিতে হবে, যে স্কুল ড্রেস দিতে হবে। ওকে, সবাই স্কুল ড্রেস কম বেশি বানাইছে, আমার স্কুল ড্রেসও হয় না। আমার প্রতিদিনই স্যার বলে, ক্লাসে বলে, তোমার স্কুল ড্রেস কই, স্কুল ড্রেস আসবে না, এরকম ভাবে প্রতিনিয়তই বলে। বলতে বলতে নানির কাছে আমি বলি, নানি কয় বানাই দিমু, এভাবে ঘুরায়। তা আমিও নানির কাছে একটু জারি জুরি দিয়ে কথা বলতে পারি, আর কারো কাছে না। মার কাছেও পারি না, বাপ তো নাই, বাপের কোনো প্রশ্নই নেই আমার কাছে। শুধু নানির কাছে একটু ঝাড়ে ঝুড়ি দিয়ে কথা বলতে পারি। না, স্কুল ড্রেস না বানিয়ে দিলে স্কুলে যাবো না, সে বিভিন্ন রকম কথাবার্তা বলতাম। নানি কোনো সময় কইতো না যে তোর বাপের কাছে যা বা তোর মার কাছে যা, এগুলো কোনো সময় কইতো না। নানি যে ভিক্ষা করে সেই টাকা দিয়ে স্কুল ড্রেস হয় না। আর আমার মামারাও একটু আলসা টাইপের ছিল, ওরাও খাইতো আর কি, ওই ভিক্ষার টাকা পয়সা চাল ডাল ওরাও খাইতো। সেই ক্ষেত্রে নানি করলো কি, ওই আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে, পিক আছে, সেখানে বাস স্ট্যান্ডে ইট ভাঙতে হবে আর কি। তা নানি এই শেষ বয়সে যা ইট ভাঙা শুরু করলো আপনার স্কুল ড্রেসের জন্য। স্কুল ড্রেসের জন্য প্রায় 6-7 দিন ইট ভাঙলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ভাইঙ্গা আমার কিছু টাকা পয়সা, সেটাতে আমার একটা শার্ট বানায় দেয়। ও মাই গড। সেখানে শার্ট বানিয়ে দেয়। আমি লেখাপড়া করতে থাকি। করার পরে এক পর্যায়ে নানিও ভিক্ষা টিকা মানুষ, মানে ওরকম খুব অভাব দেশে, আমাদের আসলে উত্তরবঙ্গে খুবই অভাব ছিল ওই টাইমে, খুবই অভাব। তা আমার মামা তো ভাই ছিল একটা ওই টাইমে, উনি মাদ্রাসায় আগে ঢাকায় লেখাপড়া করতো, আমার মামারা ঢাকায় ছিল, ঢাকায় মাদ্রাসায় পড়তো, উনি হাফেজ হবে আর কি, এরকম অবস্থায় আর কি। খুবই সংসারের অভাব, মামা গো সংসারের অভাব। ওখানে ওই শুধু মূলা সেদ্ধ, আলু সেদ্ধ এগুলাই খায় আর কি, ভাত তেমন একটা চলে না ওই মামার সংসারেও। এভাবে চলতেই থাকে। আমার মামা তো ভাই একদিন করলো কি, যে ওরে আমার মাদ্রাসায় দিয়ে দাও, ঠিক আছে, আপনাকে মাদ্রাসায় ভর্তি করতে বললো। হ্যাঁ, মাদ্রাসায় ভর্তি করতে বললো। আমি ওখান থেকে চলে গেলাম। ক্লাস 2 মধ্যে কিছুদিন পড়ছি, পড়াই মাদ্রাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে ওখানে যা হইলো আর কি, মাদ্রাসা ছোট একদম, ঠিক আছে, 15-20 জন ছাত্র, ঠিক আছে। তো মাদ্রাসা নামে কি, মাদ্রাসা নামে একটা কলঙ্ক আর কি। কেন? ওখানে ভিক্ষা করাইতো, ওই হুজুরের ব্যবসায় ছিল, মানে ভিক্ষা করানো, কালেকশন করাইতো আর কি, মাইক দিয়ে কালেকশন করাইতো, এই করতো হু করতো। তা আমার ভাই ওখানে লেখাপড়া করে, আর একটা মানে লেখাপড়া কি ওই মানে ভণ্ড হয়ে গেছে আর কি এক পদের। কিরকম? ওই ভিক্ষা মাদ্রাসায় কালেকশন করে, 7 দিনের সফরে যায়, 10 দিনের সফরে যায়, ভ্যান নিয়ে সারা রংপুরে কালেকশন করে আর কি, মাদ্রাসার নামে উঠায় হুজুরে সব খায়। আপনিও সে কাজ করা শুরু করেন? হ্যাঁ, আমার মামা তো ভাই টাকা পয়সা নেয় না, কিন্তু ওই হুজুরেই সব খায়। তো আপনি কি করলেন? আপনাকে নামাইলো ও রাস্তায়? হ্যাঁ, আমি ওই মাদ্রাসায় গেলাম, কিছুদিন লেখাপড়া করলাম। তাই আমি হুজুরে আমার সামনে টেকনিক খাড়ায়,
হ্যাঁ হুজুরের টেকনিক খাটায় কি, আমার মামাতো ভাই তো ওই 6 দিন 7 দিনের জন্য সফরে যায়, তে ওই আমারে মাদ্রাসায় রাখতে কয়। তে আমার মামা আসে, মাঝে মাঝে মামা আসে, আমার ভাগ্নে আছে, পোলা আছে, মাঝে মাঝে দেখতে আসে। আসলে পরে আমার মামাতো ভাইরে কোনো সময় পায় না, আমারই পায়। তো হুজুররা আবার ওইখানে আবার যা তা করে অপমানি করে আবার আমার মামা আর কি। ঠিক আছে, মামা জিনিসটা বুঝতে পারছে, মানে যা তা করে কয়, অপমানি করে। ঠিক আছে, টেকনিক খাটায় যে আমার একজনকে রাখলেই হবে আর কি। মাঝে মাঝে আমারও পাঠায়, আবার মনে করেন কয় না ওরে দিল পর 2 জনে পাঠালে কি মন না গার্জিয়ান আসলে তখন খারাপ দেখাবে, এই জন্য আমারে রাখে আমার মামাতো ভাইরে পাঠায়, বেশি সুযোগ সুবিধা হইলো আর কি। তো এইভাবে দিন চলতে থাকে। পড়ালেখা তেমন একটা মানে ভালো না আর কি। সকালবেলা পরে মানে খাওয়ায় আর কি, ফ্রি খাওয়ান দাওয়ান ফ্রি, তো খাইতেছি ফিরতেছি চলতেছি, মানে দিনকাল ভালোই চলতেছে আর কি। ওই মানে খাওয়ার অভাবটা ওই জায়গায় আর নাই। ঠিক আছে, আসি কালেকশন মালেকশন যা করি, মার কাছে যাই, গেলে পরে একটু যাই, যা থাকি না বড় দিনকে চলে আসি, নানি বাড়ি যাই, নানির পাশে মাঝে মাঝে থাকি। নানি অনেক গল্প করতো আমার সাথে, ভবিষ্যৎ নিয়ে আর কতদিন লাগবে লেখাপড়া করতে, তার তো বয়স শেষ টাইপে চলে আসছে, কতদিন লাগবে। আমি বলতাম এর তো নানি শুরু কিন্তু আমার কেবল, তখন নানি এর তো আর কিছুদিন লাগবে আর কি, নানি এরকম আশ্বাস দিতাম। তারপরে এক পর্যায়ে ওখানে মাদ্রাসাটা মামাতো ভাইরা আর 2 জন করে মানে পাগড়ি দিয়ে দিল আর কি, ওদের হাফেজ হয়ে গেছে, পাগড়ি দিয়ে দিল। এরপরে আমার মামাতো ভাই তো ওইখান থেকে চলে আসলো বাড়িতে, আর তো তার ওখানে কোনো ইয়া নেই। পরে আমারে নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখন আমার কই কি করবে, বাড়িতে কিছুদিন থাকলাম। পরে বাড়ির পাশে একটা কমি মাদ্রাসা ছিল, ওই কমি মাদ্রাসার মধ্যে আমারে ভর্তি করালো। তো সেখানে আবার খাওয়ান দাওয়ান বাড়ির থেকে দিয়ে আসতে হবে। নানি ভিক্ষা করতো, ভাত রাঁধতো, রাঁধতে আমার জন্য ভাত সারাদিন ভিক্ষা করতো, বাড়িতে রাঁধতো বা মামিরা রাঁধতো, এই ভাতটি আবার নানি আমার দিয়ে আইতো, ভিক্ষা চালের ভাত। হ্যাঁ, তো অনেক সময় ভাত দিয়ে আসতো, অনেক সময় কি শুধু কাঁচামরিচ, এটা ভর্তা আর অন্য কোনো তরকারি নেই, এটা দিয়ে ভাত খেতাম। আবার পানি দিয়ে রাখতাম, এটা সকালে নাস্তা খাইতাম। সবাই সকালবেলা এটার মধ্যে পানি দিয়ে রাখতেন? জি, অর্ধেক খাইতাম, অর্ধেক পানি দিয়ে রাখতাম। তো এইভাবে দিন চলতে থাকে। আর অন্য অন্য ছাত্ররা ওই মাদ্রাসাটা ভালো ছিল, আল্লাহর রহমত খুবই ভালো ছিল, ওইখান থেকে অনেক শিক্ষা অর্জন করছে, যেটুকু জ্ঞান বুদ্ধি হয়েছে ওই মাদ্রাসায় হয়েছে। ওই মাদ্রাসার হুজুরগুলো খুব ভালো ছিল। তারপরে সকালবেলা সবাই চিড়া মুড়ি নাস্তা এগুলা খায়, আমার এগুলা কোনো সময় কপালে জোটে না, আর এগুলো আমি কোনো সময় আশাও করি না। আমার মানে কোনো মতো ভাত হইলেই হয়েছে। ঠিক আছে, তো এভাবে মানে সকালে সবাই চিড়া মুড়ি খায়, আমি ভাত খাই। আমি কারোটার দিকে হিংসাও করি না, তাকাইও না, কোনো কিছু করি না, আমার মধ্যে এই বুঝটা আছে ছোটোর থেকেই। তো খাইতে খাইতে থাকি। তো নানি প্রতিদিন ভাত দেওয়া যায়, হুজুরে একটা মেয়ে টের পায় এটা। টের পাওয়ার পরে পরে হুজুর আমার কাছে, সাভারের হুজুর, এটা তার সাথে কোনো যোগাযোগ নাই, আতিক হুজুর, বাড়ি সাভার, সে ওইখানে যায় মানে শিক্ষকতা করতে হবে। আচ্ছা, সে হুজুর টের পায় জিনিসটা, টের পাওয়ার পরে আমার ডাক দিয়ে বলে ওখানে আবার বোর্ডিং সিস্টেম হবে আর কি। ঠিক আছে, ঢাকার বড় এক মাদ্রাসার থেকে মানে অনেক টাকা পয়সা মানে ওখানে ওঠে আর কি, মানে ব্যাংকের মাধ্যমে। ওখান থেকে আর কি ওই মাদ্রাসার বড় হুজুরে ওই কমি মাদ্রাসাটা দিছে। তো ঢাকার থেকে টাকা পাঠাবে, যারা যারা মানে ভালো লেখাপড়া করে টিয়া করে, ওদের জন্য কিছু ফ্রি খাওয়ার ব্যবস্থা করবে আর কি। তো সেখানে আল্লাহর রহমত আমি ওখানে লেখাপড়া ভালোই, আমার রোল 2 ওখানে। তারপরে ভোট হয়, ওখানে ভোটে আমি ক্যাপ্টেন মাদ্রাসার দায়িত্ব পাই আর কি। আচ্ছা, আমাদের ক্লাসে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাই, তো ক্যাপ্টেন পালন করি। তো সেখানে একদিন সকালবেলা নাস্তায় আমার এক হাবিব নামে একটা বন্ধু ছিল। তো ওই দিনকে আমার রাত্রেবেলা ভাত অল্প একটু ভাত দিয়ে গেছে নানি, তো ওটা আমি রাত্রে খাইছি। সকালবেলা নাস্তা মাস্তা নাই, আমি মানে মাদ্রাসার পিছন সাইডে যা দাঁড়ায় রয়েছি যে সবাই নাস্তা কাস্তা শেষ হইলে আমি ক্লাসে আবার যাবো নাস্তা খাওয়ার শেষে। আচ্ছা, তো হাবিব ওরে আমার ডাক দেয় কিরে মামু নাস্তা খাইছো? আমি কই কথাবার্তা কই না, মানে লজ্জা পেতেছি আর কি। লজ্জা তো সবারই আছে, লজ্জা পেতেছি যে পরে কিছু বলি না, কয় আয় নাস্তা খাবি, আমার চিরামুড়ি আছে আয়। পরে ও নিয়ে যাওয়ার পরে জি বলুন, তারপর কি হলো? ওর চিরামুড়ি আমরা বাই করে দেয়, আমি খাই। খাওয়ার পরে লেট হয়ে যায় খাইতে খাইতে। পরে হুজুরে মাদ্রাসার হুজুরে মানে ক্লাসে গেছি, একটু লেট হয়ে গেছে আর কি। পরে কয় কে এত লেট হইলো কে? আমি কই
হুজুরও জিনিসটা রহস্য করলো আর কি আমার সাথে। খুব ভালো ভালো হুজুর ছিল, খুব খুব ভালো ছিল হুজুরটা। তো ওইটা একটা রহস্য লোক আমার খুব মাইন্ডে লাগলো যে আমি কই, হুজুর আমি নাস্তা খেতে চাই না, হাবিব ব্যাপারে জোর করে নাস্তা খাওয়াইছে, কয় এখন হাবিবের দোষ হলো, হাবিবের নাস্তা খাওয়াইলো, ওইটা একটু রহস্য করলো আর কি হুজুরে। তা আমার খুব কয় ঠিক আছে তোর আর কোনোদিন কেউ নাস্তা খাওয়াইবো না, তুই হাজার না খাইয়া থাকলেও ঠিক আছে, তুই হাবিবের দোষ দিলি। তো এইভাবে হুজুরে বললো, তো বলার ভাবে এইভাবে চলতেই থাকে। পরে আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যায় 2 বেলা আর কি। ওই ঢাকার থেকে টাকা পাঠায়, মাদ্রাসার থেকে টাকা দেয়, তো ওই টাকাগুলো আমাদের কাছে হাতে দেয়, 500 টাকা করে নোট হাতে দেয়, দিয়ে আমরা আবার ওটা এক হুজুরের কাছে জমা দেই, ওখানে সিগনেচার মিগনেচার করি, করার পরে আমাদের ওখানে খাওয়ার ব্যবস্থা হয় আর কি। টাকাগুলো আমাদের হাতেই দেয়। তো এবারে যায় ওখানে 2 বেলা খাই, আর রাত্রে যে ভাতটা নেই ওই ভাতটা অর্ধেক খাই, অর্ধেক রাইখা দিই, ওটা সকালে নাস্তা খাই। আচ্ছা, তো এভাবে দিন যাইতে থাকে, লেখাপড়া আল্লাহর রহমতে ভালোই করতেছি ওখানে। করতে করতে একদিন আমার মা আসে বেড়াইতে, আমরা দেখতে দেখতে আসে মাদ্রাসার মধ্যে, বিকালবেলা সন্ধ্যার পরে মনে হয় লেখাপড়া করতেছি। তে মা আইসে পরে আমি আসতেছে দিয়ে দেখলাম। পরে আমি আমার ইয়ারে বললাম, হুজুরে বললাম যে হুজুর আমার হুজুর নানিরে দেখছে, কয় হুজুরেই বললো যে তোর নানি আইছে, ঠিক আছে। পরে কয় যা বাইরে যা। পরে বাইরে গেলাম, কথাবার্তা কইলাম। তো ওই টাইমে আমার মা করলো কি, যে হুজুরের দল জিজ্ঞাসা করে বলবি তোর খালা হয়। এই প্রথম আমার মারে, আমার মাথার মধ্যে সবচেয়ে বড় আঘাত লাগলো সে এই কথাটা, যে আমার মানে আমার বোঝার বয়সে এই প্রথম একটা কষ্ট পেলাম আর কি। এতদিন যা পাইছি ওরকম কিছু মনে হয় নাই। তো এই একটা কষ্ট পেলাম যে মা খালা হয়ে গেল আর কি। আপনি জিজ্ঞেস করলেন না যে কেন এই কথা বললা? না, আমি জিজ্ঞেস করিনি, আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই প্রথম আমি খুব বড় একটা কষ্ট পেলাম। পরে কথাবার্তা শেষে চলে গেল নানি বা চলে গেল। তাই হুজুর আসলে জিজ্ঞেস করছে যে কে হয় এটা, আমি কই আমার খালা, ঠিক আছে আমার খালা হয়। পরে লেখাপড়া করতেছি তে মাদ্রাসায় কিছু নিয়ম আছে আর কি। প্রতি বৃহস্পতিবারে 5টার পরে সবাই ছুটিতে যায়, যার যার মার সঙ্গে থাকে না, মানে বাড়িতে যায় আর কি। বেশি 4 ভাগে 3 ভাগ ছেলেদের ছুটি হয়ে যায় প্রতি বৃহস্পতিবারে। তা আমার যেহেতু বাড়ির নানা বাড়ি কাছে, তা আমার ওরকম ছুটি ছাটা লাগে না, তারপরেও মাসে একবার নেই, আমি 1-2 বার এরকম নেই, নিয়ে নানির কাছে যা থাকি। আমি নানির কাছে খুব ঘুমাইতে ভালোবাসতাম। তখন আমি কথাটা বলি, নানির যে খেতাগুলো ছিল একদম সিরা, একদম জিরা, কিন্তু মামিগো খেতে একটু ভালো ভালো ছিল। আমি মামিগো ঘরে যা বেশিটা ঘুমাইতাম না, ওই নানির খেতা সিরা খেতার মধ্যে যা শুয়ে থাকতাম। আমার খুব ভালো লাগতো ওগুলা, নানির সবকিছু। পরে মাঝে মাঝে মাসে 1-2 বার যাইতাম, যাওয়ার পরে নানির কাছে যা শুয়ে থাকতাম। একদিন হঠাৎ করে বিকালবেলা আমি হুজুরে বললাম বৃহস্পতিবারে যে হুজুর আমার আজকে ছুটি লাগবে, আমি বাড়ি যাব, নানির কাছে যাব। কয় না তো ছুটি হবে না। আমি কোনোদিন ছুটি না দিলে, অনেক সময় ছুটি দেয় না, অনেকেরই ছুটি হয় না, কোনোদিন কানতাম না। ওই দিনকে আমি কেমন যেন একদম পোলাপানের মতন, লেদা পোলাপানের মতন কান্নাকাটা শুরু করে দিলাম। আসরের নামাজ পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমি খুব কানলাম ওই দিনকে। হুজুরও বিরক্ত হয়ে গেল এই কান্দন দেখা। তা আমার হুজুর বললো কি, সকালবেলা কাজ কাম শেষ করে তুই চলে যাবি, আমি আর যাব না, এরকম কথাবার্তা আর কি। সরি, তার আগে একটু কথা বলি। তার কিছুদিন আগে নানির সঙ্গে গেছিলাম, যায় নানির সঙ্গে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে থাকি। তো নানি আগেরকার মানুষ তো ওরকম মানে জানতো না কিছু, নামাজ পড়তো কিন্তু ওরকম কোনো কিছু জানতো না, ঠিক আছে। তো নানি আমার কাছে অনেক কিছু শিখতো, আমি শিখাইতাম। একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিখাইতাছি। তসবি কিন্তু নানি ছিল না, নানি দোয়া ইউনুস পাঠ করতো, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো খতম দিত, লাখ লাখ পড়তে হয়, 2 লাখ 3 লাখ পড়লে এটা খতম হয়। নানি এগুলো করতো। সেগুলো যে কাপড়ের আসল আছে না, খেতা সিলাইতো, সেই কাপড়ের আসলটা যে আছে, ওই আসল না পায়ের যাকে বলে, সেই পায়ের মধ্যে নানি গিট্টু দিয়ে রাখতো। নানি কিন্তু মূর্খ মানুষ ছিল, যে কত হাজার হইলো এটা গিট্টু দিয়ে রাখতো। তে নানি ওই সময় আমার একটা খেতা সিলাইতো, নানি ছোট একটা আমার খেতা সিলাইতেছে, যে নানি বললো কি, ওই দিনকার রাত্রে আমার নানির সাথে মানে কথা আর কি, যে নানি বললো যে আমি মনে হয় এই খেতাটা তো সিলাই করতে পারবো না, পুরো খেতাটা মনে হয় সিলাই করতে পারবো না। আমি ওকে, নানি তুমি এটা কি কও, ঠিক আছে। পরে এই খতম যে দিতেছে, আমি ওকে, নানি আমার কয় যে আমার কেমন জানি লাগতেছে, আমি মনে হয় আর এই খতম মনে শেষ করতে পারবো না, আমি এতদিন মনে বাঁচবো না। নানি আমার এটা কেউ বলে না, শুধু আমার একমাত্র আমারই বলছে এই কথাটা। তারপরে নানিকে আমি, তুমি কি কও, আবার নানি আমার কয় তোর আর কতদিন লেখাপড়া করতে লাগবে। আমি কই নানি এর তো কেবল শুরু, নানি আর কিছুদিন লাগবে আর কি। কয় আচ্ছা ঠিক আছে। পরে নানিরে
এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়াইতেছি, শিখাইলাম। শিখানোর পরে